পিয়ার ভিডিও দেখেছি, বলেছিলাম তোমাদেরকে তাকে নিয়ে একটা ভিডিও করব, পুরোটা দেখতে পারিনি। তারপর সারা দিন আর সময় হয়নি, ছোট ছোট দুটো ভিডিও ওয়াইটির যে ট্রেন্ডিং টপিকটা চলছে, আমাদের মুন্ডু 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 তার দালাল এসবদের নিয়ে যে ট্রেন্ডিং টপিকটা চলছে সেটা নিয়ে ভিডিও করেছি। তাই আজকে ভাবলাম সকাল সকাল একটা ভিডিও দিয়ে যাই তোমাদের কাছে। কখন পোস্ট হবে এক্স্যাক্টলি বলতে পারছি না। যাই হোক, পিয়ার ভিডিও দেখলাম, পরিবারে আবার ঝড় এসেছে। তো পিয়ার পরিবারে ঝড় তো নতুন কথা নয়, রেগুলার কোনো না কোনো চ্যানেল থেকে আমরা এই ঝড়ের আভাস পেয়েই যাচ্ছি। যেহেতু ওর ভিডিও দেখি, ওর কিছু কিছু ভিউয়ার্স মানে ওই যা ফা ওদের ভিডিও সবসময়তেই চলে আসে, থাম্বনেল দেখে টাইটেল দেখে অবশ্য করেই যাই। তার মধ্যে বলবো অবশ্য করেই সন্ধ্যার ভিতরে তো রেগুলার ভিডিও দেখি, সন্ধ্যার ভিডিও শেফালির ভিডিও দেখেছি। শেফালি ওই যে ওর বাপের বাড়ির পাড়া, বাপের বাড়ি থেকে দাদু বাড়ি গেল। যেহেতু আমরা বাংলাদেশীয় বাঙাল, বর্ডার সংক্রান্ত বাংলাদেশ সংক্রান্ত কোনো ভিডিও হলে দেখবো না, এটা হতেই পারে না। এত সুন্দর কন্টেন্ট বানিয়েছে, খুব সুন্দর, মানে পুরো নিজের মানে চিন্তাধারাতে সে ও মাঝে মধ্যে এটা ট্রাই করে। শাশুড়ি বনাম মা, এই যে ছোটো ছোটো কন্টেন্টগুলো দেয়, এটার ট্যালেন্ট আছে, কিন্তু ওই যে তেল মারতে পারে না, পিয়া 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 করতে পারে না। তাই যেটুকু ট্যালেন্ট, যেটুকু দাঁড়াচ্ছে বা যেটুকু এগিয়ে আছে, দেখলেই মনে হয় একটু বেশ ঠান্ডা স্বভাবের সরল মেয়েটি, মানে হাতের কাজ ফাজও জানে। ভালো লাগে আমার বেশ ওর ভিডিওগুলো দেখতে, ভালো লাগে, মানে একদম সিম্পলিসিটি ভিডিওর মধ্যে। যাই হোক, একটা দরকারি ফোন এসেছিলো, ধরতেই হবে, এত মানে কাজের প্রেশার পড়ে যাচ্ছে, আর মানে ভিডিও করতেও পারছি না ঠিকভাবে, দেখতেও পাচ্ছি না। তো এই হচ্ছে কথা। তো ওর ভিডিওতে ওই যে বাংলাদেশে বর্ডারে ওর মামি কাজ করতে যায়, সেখান থেকে বর্ডারের অনেক কিছু দিল, ভালো লেগেছে। পুরোটা দিতে পারেনি কারণ ওখানে ভিডিও করা বারণ। এত সুন্দর একটি জায়গার দৃশ্য দেখে সত্যি আপ্লুত হলাম। আমি ইউটিউবেও মাঝে মাঝে দেখি, বা আমাদের দেশের ইন্ডিয়ার লাস্ট গ্রাম, সেখানকার মানুষ কীভাবে করছে, কীভাবে আর কি চলাফেরা করছে, তাদের লাইফস্টাইলটা কি, ওই সকালবেলা একটা সময় বর্ডার খুলে দেয়, ভালো লাগে এগুলো দেখতে। তা ওদের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই দেখেছো। তারপর একদিন দেখলাম একটি ভিডিওতে ওর মেয়েকে টিউশন থেকে ছেড়ে দিয়েছে। 2-4 জন নেগেটিভ কমেন্ট করবে যে তুমিও আবার শুরু ফ্যামিলিকে ইচ্ছা। তো ওর মেয়েকে টিউশন থেকে ছাড়িয়ে দিয়েছে, কোনো এক কারুর কাছে পড়তো, জানি না আমি কে। ওদের গ্রামে 2-4 জনই আছে শিক্ষিত টিচার যারা পড়ায়। আমি কাউকে মিন করতে চাইছি না, কারণ একজনের নাম মিন হয়েছে, যে তাকে ও কিন্তু বলে দিয়েছে সে নয়। এখন জানি না সে লুকানোর জন্য বলেছে কিনা, কারণ হঠাৎ করে কারণ নেই পারিবারিক ঝামেলায় বা নিজেদের মধ্যে অশান্তিতে বাচ্চাটাকে পড়া থেকে ছাড়িয়ে দিল কে? এদের গ্রামে কে পড়ায়? ওই যে রাহুল বলে যে মেয়েটি, রাহুল বলে যে ছেলেটি, তার বোন, সে এখন এদের দলে ভিড়ে সারাক্ষণ ওই ময়ের বাচ্চাদের নিয়ে ভিডিও দেখায়, তাদেরকে নিয়ে বেশ মজা মস্তি করে। না, একদিন ফুচকা পার্টিতে সন্ধ্যার মেয়েকেও দেখা গেছে, থাম্বনেলে, পুরো ভিডিও দেখিনি। পিয়ার বাড়িতে যায় ঠায়, মানে ও বুঝে গেছে চালাক তো, যে ওই দিকে সন্ধ্যার দিকে গিয়ে লাভ নেই, এদিকে পিয়ার দিকে গেলে খানিকটা লাভ হবে। তো পিয়ার বাড়িতে যাওয়ার দিন 2,000 ভিউজ হয়েছিল। হ্যাঁ, তো ওর বোনও টিউশন করে, এদিকে আমাদের আরেকজন শিক্ষিতা টিচার আছে, সেও করে। কে ইয়ে করেছে শেফালি মিন করেনি, কিন্তু পারিবারিক ঝগড়া, এই যে বাচ্চাকে, একটা বাচ্চা, ছোটো বাচ্চা পড়তে যাচ্ছে রেগুলার একটা জায়গায়, হঠাৎ করে মুখের উপর যে না তুই আর পড়তে পারবি না, তোকে পড়াবো না, তার জন্য বাচ্চাটা কান্নাকাটি করেছে। এগুলো একটা শিক্ষিত যে মানে যেই হোক, যে পড়ায়, যে তাকে তো আমরা শিক্ষিতই বলবো, সে তো শিক্ষা দেবে বাচ্চাদেরকে ভালো, কিন্তু তার মেন্টালিটি যদি এরকম জঘন্য হয়, মানে কেন ছাড়িয়েছে, কী ছাড়িয়েছে এগুলো আমি জানি না। তো ও যেরকম বলেছে যে একটা মানে নিজেদের মধ্যে দ্বন্দ্বতেই বাচ্চাকে আর কি পড়ানো ছাড়িয়ে দিয়েছে, এগুলো দেখতে খুব খারাপ লাগে। তো এদের ফ্যামিলিতে এই জিনিস নিত্য নতুন। আর পিয়া যে বলছে ঝড় এসেছে, পিয়া 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিল, কলকাতায় এসেছে বোনের বাড়িতে। কলকাতায় আসলে আমার ভীষণ মনে হয় পিয়া একদম আমার বাড়ির কাছে চলে এসেছে। আমাদের বালিগঞ্জে গোবিন্দাসে খেয়েছে, গোবিন্দাস আছে, গৌতমস আছে, এগুলো ভালো ননভেজ হলেও, পবনপুত্র আছে, কিছু কিছু ননভেজ মানে হোটেল, মানে পনিরগুলো এত ভালো বানায়, ধোসা ফোসাও খাওয়া যায়। কিন্তু তোমাকে একটা কথা আজকে বলি পিয়ার, এই যে ভেজের যে ভেজিটেরিয়ান, মানে ননভেজ বলছি, সরি, ভেজিটেরিয়ান রেস্টুরেন্টগুলোতে সব ওরা কিন্তু মানে ভেজের মধ্যে কিন্তু ওরা পেঁয়াজ রসুন দেয়। এই যে পালং পনির বলো, তুমি ওই পনির পাসিন্দা বলো, কড়াই পনির বলো, উইদাউট পেঁয়াজ কিন্তু এটা হয় না। তোমার বোন উপোস করবে বলে তুমি ভেজ হোটেলে গেছো, হোটেলে যাওয়া মানে কিন্তু তোমার বোনের, তুমি উপোস করোনি কারণ তোমাদের অসুস্থ চলতে, এই পেঁয়াজের ছোঁয়াটা কিন্তু আমি দেখছি, আর আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে ওই গোবিন্দাসে কিন্তু পেঁয়াজ পড়ে গো। তোমরা এটা জিজ্ঞেস করে বসতে পারতে। এখন জানি না পার্টিকুলারলি তোমাদের জন্য পেঁয়াজ ছাড়া কি কিছু বানিয়েছে আমি জানি না, তবে নন বেঙ্গলিরা কিন্তু ভেজিটেরিয়ান বলতে কিন্তু ওরা পেঁয়াজ রসুন দেয়। আবার অনেক জায়গায় দেয় না, তোমার
যারা আর কি মানে খুব বৈষ্ণব আর কি, ইয়ে বলে, তা বলছি তাদের কি বলে, কী বেশ একটা বলে, ওই সাউথের দিকে গেলে খুব দেখা যায়। আমার সঙ্গে ট্রেনে এক ভদ্রমহিলার পরিচয় হয়েছিল তোমার এই ইয়ে যাওয়ার সময়, গোয়া যাওয়ার সময়। তখন উনি বলেছিল মাটির নিচের কিছু খায় না। তখন অনেকে জিজ্ঞেস সারাদিনে তাহলে খান কি আপনারা? মানে পুরো মাটির নিচে কত জিনিস বলো তো হয়, সেগুলো টোটালি সমস্ত কিছু বন্ধ। এক তো ভেজিটেরিয়ান, তারপরে মাটির নিচের জিনিসও যেমন সুগার হলে খাওয়া টাওয়া যায় না, সেরকম কিছু খায় না। ইয়ে তো যাই হোক, যারা যেটা মানে ভীষণভাবে মানে। তো তুমি যেটাতে গেছিলে ওটা মনে হয় পেঁয়াজ রসুন দিয়ে খাবারটাই খেয়েছো, এবং ওই ধরনের খাবার খেতে ভেজ হলেও আমার ভীষণ ভীষণ ভালো লাগে খেতে, তাই না? তো ভালো কথা, তোমার বড় খেয়েছে। কিন্তু কলকাতায় আসলে তোমরা এরকম অসুস্থ হয়ে ডাক্তারখানায় যাও। আগের বার তোমাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হয়েছে, এবার তোমার ছেলেকে। কেন বলো তো? এই হ্যাট্রিক জার্নিগুলো না অতটাও সহজ না। পয়সা তো আছে, রোজগার করতে তো এসছো, ফ্লাইটে করে এলে আরাম করে, চলে গেলে একটা দিন। তোমাদের কোচবিহার থেকে তোমরা শিয়ালদা আসো, শিয়ালদায় বসে থেকে আবার শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে তোমরা আবার মানে আবার কিছু ধরে শিয়ালদা থেকে বালিগঞ্জ প্রায় অনেকটাই জানি, সরি যাদবপুর অনেকটাই জানি, সেখানে যাও। সেখান থেকে আবার এবার বলনি কোথায় শ্যুট করতে গেছো, আগের বার তো একদম ঘরের সামনে এসে পৌঁছেছিলে। তো তুমি সেখান থেকে তোমার জার্নিটা, এই যে এই জার্নিগুলোই তোমাদের সহ্য হচ্ছে না। আগেরবারও হোটেলের নামে দোষ দিয়েছিলে, অত বড় হোটেল, সেই হোটেলে খেয়ে তোমার অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে উল্টাপাল্টা রেস্টলেস হলেই তো হবে। বাচ্চাটা সারা রাত ঘুমায়নি, বাচ্চাটাকে ওইটুকু একটা ঘুরছি যাদবপুরের ওই ঘরগুলো আমি তো জানি, ঘুরছি সিঁড়ি, ঘুরছি ঘর। একটা দিনের জন্য একটু ভালো হোটেল ভাড়া নিতেই পারতে, একটু রিল্যাক্স। অবশ্য ভালো বোনের কাছে থাকছো না, হয় বোনকেও সেখানেই ডেকে নিতে। যাদবপুর বা বালিগঞ্জে তো হোটেলের অভাব নেই। কী হয়েছে একদিন থাকতে বালিগঞ্জে একদম উপরে থাকতে, আর বালিগঞ্জে যখন খেয়েইছো ভেজ, হলদিরামে খেতে পারতে। একদম ইয়ে তোমার গড়িয়াহাটের মানে একদম মুখেই ছিল, একদম সুন্দর পয় পরিষ্কার। ওখানে তোমার ইয়ে নেই, তোমার পেঁয়াজ রসুন মনে হয় না তারা দেয়। আমি স্ন্যাক্স খেয়েছি হলদিরামে, আমি কখনো লাঞ্চ ডিনার করিনি, কারণ আমরা কলকাতায় থাকি। আমরা ভেজিটেরিয়ান কলকাতায় ভেজ হোটেলে কলকাতায় খেতে যাওয়াটা আমরা পছন্দ করি না। বাইরে গেলে তখন যখন পসিবল হয় না তখন, হ্যাঁ, কারণ জানি ভেজ যদি মানতেই হয় অসুস্থ ফসুস হলে বা পুজো আচ্ছার জন্য, তখন সেই ভেজে কিন্তু পেঁয়াজ দেয়। কিন্তু কলকাতার মধ্যে ভেজ খাওয়ার এটা আমাদের খুব একটা থাকে না। হ্যাঁ, তাহলে কি পনির এই সমস্ত পনির বাটার মশলা ফসলা কিনে আনি না পাঞ্জাবি হোটেল থেকে, হ্যাঁ নিয়ে আসি। তো সেই প্রিয়াকে বলছি যে তোমরা কলকাতায় আসলেই দেখছি একটা হোটেল নিয়ে অন্তত রিল্যাক্স করে ঘুমিয়ে ঠুমিয়ে থাকতে পারতে, হোটেল থেকে খাবারও দিয়ে যেত, সমস্ত কিছু খেতে বসে বসে। একটা দিনের জন্য এসে ওই কোচবিহার থেকে শিয়ালদা হয়ে আবার ওখানে আবার এখানে, অন্তত একটা মানে ফেরার টিকিট আর রিটার্ন টিকিটটা অন্তত প্লেনে করতেই পারো, এত তো টাকা ইনকাম করো। তারপর তুমি একটা ইঁদুর তোমাকে কামড়ে দিয়েছে, হ্যাঁ কামড়ায়। আমরা একবার নৈনিতালে গেছিলাম, তখন আমাদের বন্ধুবান্ধব ছিল, মানে আমার স্কুলের বন্ধুবান্ধব আর আমার হাজব্যান্ডরা, হুট করে টিকিট কাটা হয়েছে তৎকালে, এসিতে টিকিট কাটা হয়েছে। কত টাকা গেছে বলো? তাও আমাদের আমরা যেহেতু পুজোর মুখে মুখে আমরা রিজার্ভেশন পাইনি, সারা রাত মোটামুটি গল্প করছি, আর একটার 3টে বেড পাওয়া গেছে, তার মধ্যে গুতিয়ে এসেছি। কিন্তু সেখানে আমরা ইঁদুর দেখেছি, বিশাল বড় সাইজের ইঁদুর। এবং আমরা যে ওই যারা ওই রেল স্টাফরা এসেছিল তাদের কাছে আমরা রীতিমতো কমপ্লেন করেছিলাম যে এরকমভাবে ইঁদুর যাচ্ছে, হ্যাঁ এতগুলো টাকা ভাড়া নিয়ে আপনারা এরকমভাবে এত বড় ইঁদুর, সে এত বড় সাইজের ইঁদুর গো, হ্যাঁ, যে সেগুলো যাচ্ছে। তো সে কমপ্লেন করনি, সবসময় কি ঝামেলা অশান্তি ভালো লাগে? আর কমপ্লেন করলে ও কমপ্লেনের জায়গাতেই জমা পড়ে থাকে, কিছু কি হয়। তো দেখলাম যে ইঁদুর এসছে। তো তোমার এত পয়সা, আমি ভাবি না, বাচ্চাটাকে নিয়ে যখন ট্রাভেল করো আর রোজগার করতেই তো এসছো, এখান থেকে এতটা ভালো টাকা পাবে, এতটা কৃপণতা করো না। এই যে আজকে বলছো আমার শরীরে প্রচুর পরিমাণে অসুখ, আমি অল্প বয়সে অসুস্থ হয়ে যাবো, খুব গুণের কথা না প্রিয়া এটা? এক তো চেহারাটা যা বানিয়েছো, হ্যাঁ ওটার জন্য একটু তো ট্রিটমেন্ট করতে। আমার এই চেহারা, তাই কালকে ডাক্তার দেখাতে গেছি, ডাক্তার বলছে ফ্যাট কমাতে হবে। আমি খুব বেশি কিন্তু মোটা না, ক্যামেরাতে তোমরা যতটা দেখছো অতটাও কিন্তু মোটা নয়, তাও বলছে ওয়েট কমাতে হবে, ফ্যাট কমাতে হবে, না হলে এই সমস্ত বিভিন্ন রকম অসুখ আপনাকে ধরবে। এটা আমিও জানি, আমি সারা জীবন স্লিম ছিলাম, আমি নাচ করতাম বলে একদম পাটকাঠির মতো ছিলাম। এই দুটো বাচ্চা হওয়ার পরে বয়সের সাথে সাথে একটু তো মানুষ ভারবাড়ি কি হবে, কোনো অসুখ নেই, কিন্তু এমনিতেই এরকম মোটা, এই হালকা একটু প্রেশার দেখা দিয়েছে তাই। তো পিয়ার কেন এত মোটা, মানে কেন এই ইয়েটা ওটা তোকে কমাতে হবে, এত পরিশ্রম করে, তা সত্ত্বেও আমি জানি না কেন। কি থাইরয়েড আছে তোমরা বলো তো? আমি কখনো দেখিনি ভিডিওতে। থাইরয়েড থাকলে এটা হয় তো ওষুধ খাও, ট্রিটমেন্ট করো,
কত তো ভিতরে ভিতরে ওষুধ দেখি, তাই নিয়ে তুমি ভিউজ রোজগার করো, থাম্বনেল দাও, কিন্তু ট্রিটমেন্ট তো সেভাবে করতে দেখি না। নিজেই বলছো আবার। তা যাই হোক, এবার বাড়ির ভিডিওটা দেখলাম। বাড়িতে হ্যাঁ সবাই তোমার 6 বছরের ব্লগিং তোমাকে যখন শুরু থেকে তোমাকে দেখতো, তারা প্রচুর পরিমাণে নিন্দাবন্ধ করতো। এখন তারা মাঝখানে তোমার নাম বলতে তাদের ভালো লাগতো, যেমন তোমার বাবার 100 বার। তোমাদের ওই গ্রামে তোমার মতো এরকম পয়সা করি বানানো, এরকম নাম করা সত্যি গর্বের ব্যাপার। কারণ নিজেই বলছো যে পালিয়ে বিয়ে করাতে বাবার মুখে চুনকালি ফেলে দিয়েছো, আবার সেই জায়গাটা তুমি বাবাকে রিটার্ন দিয়েছো। একদম সত্যি কথা। ব্লগিং করাটা কোনো খারাপ কিছু নয়, সুন্দরভাবে। যদিও আমরা পারবো না, ওই বলছি না হাঁড়ির ভাত কী রান্না হয়েছে হাঁড়ি উল্টে দেখানো সোশ্যাল মিডিয়াতে, সঙ্গে আমার কিছু পারিবারিক লোকেরাও দেখবে, এগুলো আমরা ঠিক নিতে পারি না। বাবা 5 মিনিট পরে এলাম প্রায়, বলো তো। এবারে ওই কী বলছিলাম বলো তো, দেখিনি। ওই চেহারাটা নিয়ে, হ্যাঁ চেহারাটা ও যদি না কমায় ওর মুশকিল আছে। অল্প বয়সে 2টো বাচ্চা, এই বাচ্চাগুলোকে বড় করবে, মা বাবা তো একটা দায়িত্ব থাকে। ও যেন খুব গুণের কথা, আমি এত কাজ করি, সেই জন্য আমি কাজ তো করো, নিজের দিকেও তাকাও, একটু ভালো মন্দ ডিম সেদ্ধ মাখন দেখি তো না ভাই, দেখাও যেটুকু সেটুকুই ভিডিওতে দেখি। তোমাদের টিফিনও যেরকম দেখো তোমাদের গ্রামে, আর সবাই যেরকম খাক বা না খাক, গ্রামের মধ্যে তোমাদের তো অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। সবই যদি ব্যাংকে রাখো, সবই যদি ওই যে যাই দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, আর যেটা ব্যাংকে থাকবে যখন চলে যাব না আমরা, ওই ব্যাংকেই পড়ে থাকবে, অন্য লোক ভোগ করবে। 100 বার আমাদের ছেলেমেয়েরা ভোগ করুক, কিন্তু নিজেদের দিকেও তো একটু তাকাতে হবে, তাই না বলো? জ্ঞান পাপি, আমিও যে এই লাইনে যাচ্ছি তা নয়, কিন্তু ভিডিও করতে বসেছি, যারটি জ্ঞান তো দিতেই হবে, তাই একটু জ্ঞান দিচ্ছি। তো পিয়ার বাবার মুখ উজ্জ্বল করেছে 2 বোন 100 বার। কিন্তু ব্লগিং করা, যেটা বলছিলাম, ব্লগিং কোনো দিনই খারাপ নয়, কিন্তু সবাই পারে না নিজেদের পার্সোনাল সব কিছু দেখানো। কিন্তু তোমাদের কেন বলে জানো, তোমাদের এই যে ব্লগিংয়ের জন্য আর 5টা ব্লগারও দাঁড়িয়েছে, প্রত্যেকে দেখো সমানে কেউ না কেউ, তোমরা এই ফ্যামিলির কিছু না কিছু তোমরা এই কেচ্ছা তোমরা বেচছো। রিসেন্ট মানে তোমার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে আরও সবাই ব্লগিং খোলার পরে তোমাদের কেচ্ছাটা কীভাবে উঠে আসছে বলো তো। বলছো এতদিন তুমি বিক্রি করেছো তোমার নিজের বাড়ির লোককে, তোমাকে দেখে এবার সবাই শিখেছে যে কন্ট্রোভার্সি এরকম খোঁচা না মারলে ভিউজ হবে না, যেটা তুমি খুব ভালো করেছো। যতই তুমি বলো তোমার চ্যানেল এই করে দাঁড়িয়েছে, ওই করে দাঁড়িয়েছে, এরকম ওই করে দাঁড়িয়েছে, সেরকম আবার হ্যাঁ মানে রিসেন্ট যখন পড়েও গেছিলে, তোমার ফ্ল্যাটে ভিউজ কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, বা তার আগেও ভিউজ অনেক পড়ে গেছিলো। পিয়া সবসময় অহংকার করলে হবে না, আমি এই জায়গায়, তোমার ভিউজ পড়েও যায়, তখন তুমি কী করো। আর দীর্ঘদিন তোমার 3 লাখ হতে প্রচুর সময় লেগেছে, তারপরেও তুমি কী করো, কিছু হলেই তুমি এই ফ্যামিলি বেঁচতে থাকো। তোমার শাশুড়ি খারাপ, তোমার জঘন্য খারাপ শাশুড়ি, তোমার যা জঘন্য, সবাই জঘন্য, পাড়ার নিজের যারা খারাপ এটা দেখেছি, পাড়ার এই নিজেদের যাকে তুমি বেঁচেছো। আর এখন বেচছো আশেপাশের লোককে, জানি না তোমাদের আশেপাশে কটা বাড়ি যে দেখি, সবই তো তোমাদের আত্মীয়। আত্মীয়দের কি ঠুকে কথা বললে, সবই দেখো তোমাদের এখানে সোশ্যাল মিডিয়াতে এসে বলা। পাড়ার কোন কে ব্লগারদের নামে নিন্দা করছে, আজকে এতদিন পরে তুমি এলে ভিডিওতে পজিটিভিটি কিছু না দেখিয়ে নেগেটিভিটি কিছু ছড়িয়ে দিলে এখানে, যে আমার ব্লগিং নিয়ে আমাকে যেরকম ঠুকতো আমি অনেক অপমান সহ্য করেছি, এখন যারা নতুন ব্লগিং করছে তাদেরও সবাই বলছে, এবং আমার নামে দোষ হচ্ছে যে আমি ব্লগিং খুলেছি তাই বাড়ির জন্য বদনাম হচ্ছে। কেন? তোমরা যদি বাড়ির বদনাম না দেখাও, তোমাকে দেখে শিখেছে যে কীভাবে বাড়িকে বিক্রি করতে হয়। এই যে তোমার কাছের দেখো, যে জানি না এখন কতটা কাছে, নন্দিনীর মা ভিডিওতে দেখাচ্ছে তিনি এখনও তোমাকে ভিডিওতে, তোমার নামও নেই, এখান থেকে একটা সন্দেহ তো দানা বাজছেই যে কী ঘটনা ঘটলো, কাদের নিয়ে বলছো। তো এই যে তোমার কাছের যে সব জায়গায় ক্যাজরা লাগিয়ে বেড়ায়, তিনি কিন্তু কন্টিনিউয়াস এই পারিবারিক এই সব কিছুই কিন্তু বিক্রি করেছে বেশি করে। কিছুদিন আগে ছন্দাও ওই পারিবারিক যে ঝগড়া অশান্তি মারামারি সেটাকে ভিডিওতে দিল। এই যে দেওয়া, এর থেকে তোমাদের যারা এইসব কথা বলেছে তাদের একটা ভ্রান্ত ধারণা যে ব্লগিং মানেই পারিবারিক কেচ্ছা বিক্রি করা। কারণ তারা বোধহয় অন্য ভালো ব্লগাররা দেখেনি, চাকরি ছেড়ে হ্যাঁ অনেকেই আসে, একদম আমাদের সৌহার্দ্য একদম এই ভালো জায়গায় চাকরি করতো, আমাদের সেক্টর 5-এ চাকরি করতো। এবং আরও একটা ফেসবুকে আরও একজনের ভিডিও আমি দেখেছিলাম, মুসলিম ফ্যামিলি, বলেছিল যে আমার চাকরি আছে, আমি করছি, ওয়ার্ক ফ্রম হোম করছি, যেদিনই আমাকে অফিসে যেতে বলবে গিয়ে সেদিনকে আমি চাকরিটা ছেড়ে দেবো, কারণ আমার এখানে চাকরির থেকে আমার এখানে রোজগারটা অনেক বেশি। তো মানুষ সবই তো করে রোজগারের জন্য, আর সবাই অবশ্য পারে না, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে, একটা বেটা ছেলে মানুষ হোক বা মহিলা হোক, রোজ বেরিয়ে একটা অফিসের স্যাটিসফ্যাকশান, আর সেখানে ঘরে বসে থাকা, বিশেষত বেটা ছেলে মানুষদের ঘরে বসে থাকা, সবাই কিছু না কিছু টোন করবে,
সৌহার্দ্য কিন্তু সেই হারে ঘরে বসে থেকে শুধু ব্লগিং করছে তা না, দুনিয়ার কিছু করে বেড়াচ্ছে কিন্তু। সুতরাং ওকে ওই ঘরে বসে থাকা তোমাদের বড়দের যেটা শুনতে হয়, সৌহার্দ্যকে কিন্তু কখনোই ওই জিনিসগুলো শুনতে হবে না। তো তোমাদের গ্রামে সমস্ত যারাই রোজগার করছে আর ভাসুর বা দেওরা সবাই দেখো একদম চুপচাপ বসে আছে। আর এই জন্য ওদের কী করতে হচ্ছে, ওদের টাকার দরকার হচ্ছে, তখনই ওদের পরিবার আর তোমাদের পরিবারে রেগুলার কেচ্ছা, রেগুলার কেউ কারুকে এটা বলছে। অত বড় পরিবার, সবাই এক জায়গায় গল্প কুটনামি, শহরের দিকে যেটা হয় না, গ্রামের দিকে অনেক বেশি আর মাত্রায় আরও হয়। এই যে তুমি তোমার কাকা শ্বশুরকে কি সুন্দর বেঁচে দিলে, এরা আবার এদের কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুরের ঝগড়া একেবারে ওয়াইটির বাজারে সে ছেড়ে দিল, যেগুলো না দেখালেও কিন্তু হয়, আমরা তো ওগুলো দেখতে পাচ্ছি না। নিট অ্যান্ড ক্লিন ভিডিও দিলেও হয়, সৌহার্দ্যদের পরিবারে অশান্তি হয় না, প্রবাসে ঘর করা মহুয়াদের ঘরে কি অশান্তি হয় না, স্বামী স্ত্রী বা কিছুতে অশান্তি হয় না, বা যতই বড় বড় ব্লগার হোক, পপি কিচেন বলে, ওদের ফ্যামিলিতে অশান্তি হয় না, ভিল ফুটে অশান্তি হয় না, কিন্তু কখনো কি সেই নিয়ে ওরা কখনো বলতে বসে বলো তো? কিন্তু তোমরা একটু আধটু ওই যা এই বললো নিয়ে বসলে, মনিটাইজেশন অন করলে, আজকে আমাকে যা ওই বলেছে, কালকে আমাকে ওই বলেছে, এবার যে তোমাকে তোমার পরিবারে যে ঝড় এসেছে, যে ব্লগার মানে ব্লগ মানে খারাপ, সেটা তার তো দোষ দেওয়া পুরোপুরি যায় না, কারণ তোমরা তো এটাই দেখাচ্ছ ব্লগিং মানেই নে পরিবার ব্যাচ। কে একটু কী বললো তাহলে কী করবো, তার সাথে অফ ক্যামেরাতে মেটাবো না, তুমিও অফ ক্যামেরাতে শ্বশুর মানে সন্ধ্যার শ্বশুরের সাথে মেলাতে পারলে না, কী করে বসলে না ক্যামেরা অন করো। এই যে তোমাদের নেচার, তাই জন্য তোমাদের গুটি কয়েক লোককে তারা দেখে এবং তারা এটাও দেখেই এরা ফিল করে যে ব্লগিং করা মানে ফ্যামিলি বিক্রি করা। সেই জায়গা থেকে তারা বলেছে যে ব্লগিং করছে, ব্লগিং খুব খারাপ জিনিস, ফ্যামিলি জিনিস নিয়ে, ফ্যামিলির বাজে জিনিস নিয়ে মানে রোজগার করে। কারণ তোমাদের ফ্যামিলিতে কি ভালো কিছু নেই? ভালো কিছু দিয়ে রোজগার কি হয় না? তোমরা সেই জায়গাটাকে দিয়েছো বলেই বলেছে, কে বলেছে কী বলেছে জানি না, কিন্তু তুমি দেখো পরিবারটাকে তো বেচছই, যা ফা সবাইকে তো বেচলে, এবার পাড়ার অনাত্মীয় তাদেরকে পর্যন্ত ভিডিওতে তোমাকে এইগুলো বলা কি খুব দরকার? কাকে ঠুকছো, কাকে বলছো? চাইছোই যে সে ভিডিও দেখুক আর এই কথাগুলো শুনুক আর মুখ বন্ধ করুক, সেটা কি সম্ভব? অথচ তুমি দেখো মনিটাইজেশন অন করে সেই তোমার সে অশান্তি বা নেগেটিভিটি তোমাকে ভিডিওর মধ্যে বলতে হলো। কত কিছু তো দেখানোর ছিল। ভালো লাগলো বাচ্চাটাকে নিয়ে ডাক্তারখানায় গেছে, অনেক ভিউয়ার্স তোমাকে ভালোবেসেছে, বা তোমার টুকটাক বাচ্চার অ্যাক্টিভিটি, বাচ্চাটাকে নিয়ে দেখাও, ভালো লাগে, চোখগুলো বড় বড় করে দেখলে ওরা গুলুগুলো চটকে দিই। অথচ সেগুলো বললে তো ঠিকঠাক হবে না, কন্ট্রোভার্সিও হবে না। তাহলে এবার কি বলবো না, পরিবারের ঝড় উঠেছে। আর তোমার পরিবারের ঝড় দেখার জন্য আমরা এবং কিছু মানুষ তো সত্যিই মুখিয়ে থাকে, আর তোমাদের পরিবারের ঝড়ের সম্পর্কে শুনতেও ভালোবাসে। এই মেন্ডু ফ্যান্ডুকে নিয়ে ভিডিও করি, ঘোড়া দালালকে নিয়ে ভিডিও করি, দেখো আমার ভিডিও বিশেষত অত কেউ পছন্দ করে না। এই তোমাদের পরিবারের কেচ্চার দিকে মানুষের সত্যি কিউরিসিটি বড্ড বেশি, কারণ তোমরাই ওপেন করে দিয়েছো। আমি তো ভিউয়ার্সদের দোষ দেবো না, ভিউয়ার্সদের কোনো দোষ নেই, তারা এখানে নিঃস্বার্থভাবে দেখতে আসে। তোমরা পরিবার বিক্রি করে ভিউজ কামাবে, তাই মানুষের মনে ওইটাই চিন্তা যে ব্লগিং মানেই বোধহয় পরিবার বেচা। তো এইটুকুই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। নেক্সট ভিডিও যদি করতে পারি, কথা দিচ্ছি আজকের থেকে আমি আবার 2টো ভিডিও দেওয়ার প্রচণ্ড চেষ্টা করব, প্রচণ্ড পরিমাণে। যদি পারি অবশ্য করেই দেবো। ততক্ষণ পর্যন্ত এটা তোমরা দেখে নাও আর কমেন্ট করে জানিও ভিডিওটিতে আমি কী ঠিক বলেছি, কী ভুল করেছি। টাটা।